আসসালামু আলাইকুম। এসএসসি বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ ৯। পরিচ্ছেদ ৯ এর বিষয় হচ্ছে শব্দ ও পদের গঠন। এক বা একাধিক ধ্বনি দিয়ে কিন্তু শব্দ তৈরি হয়। তাহলে শব্দের মূল অংশকে বলা হচ্ছে যে শব্দমূল, এবং এক্ষেত্রে দুটি বিষয় এখানে রয়েছে। এক হচ্ছে নাম প্রকৃতি, আরেকটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। খেয়াল করতে হবে যে আমরা এর আগে পড়েছিলাম যে ধ্বনি চ্যাপ্টারে এরকম পড়েছিলাম যে এক একটা ইটের মতো এরকম যে ধ্বনিগুলো, যেমন স্বরে আ, তারপর ম হসন্ত যোগ স্বরে আ, তারপর এরকম র। তাহলে এই যে ধ্বনিগুলো এক একটি যুক্ত হয়ে কি শব্দ গঠন করছে, তাই তো? তাহলে এই যে শব্দ গঠন হয়, সেই শব্দটা আসলে কিভাবে গঠিত হয় সেটির কিছু প্রক্রিয়া রয়েছে, উপায় রয়েছে, সেগুলো আমরা জানব। এবং শব্দমূল এর এক নাম হচ্ছে প্রকৃতি। তাহলে শব্দমূল এর শব্দমূল এর এক নাম হচ্ছে প্রকৃতি। এখন প্রকৃতির মধ্যে একটি হচ্ছে নাম প্রকৃতি। এটি দিয়ে সরাসরি নামকে বোঝানো হচ্ছে, নাউনকে বোঝানো হচ্ছে। নাউন থাকে। আর এখানে আছে ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতিটা কি? ক্রিয়াকে যখন আমরা বিশ্লেষণ করি তখন দুটি অংশ পেয়ে থাকি। যেমন একটা বাড়িকে বিশ্লেষণ করলে এরকম কলাম পাওয়া যায়, তারপর ভীম পাওয়া যায়, তাই না? এটা কিন্তু ভাঙিয়ে ফেলা যায় না। কিন্তু যখন আমরা এই যে এর সাথে দরজা জানালা যুক্ত করে বাড়িটিকে পূর্ণাঙ্গ করি, তখন একটি চমৎকার বাড়ি হয়। এর যে মূল অংশ, বেসিক স্ট্রাকচার, সেটি হচ্ছে ভীম, কলাম, সেগুলোকে কিন্তু ভাঙা যায় না। তাহলে যেটা বেসিক ভাঙা যায় না সেটি হচ্ছে ক্রিয়া মূল। কিরকম? ক্রিয়া প্রকৃতি কোথা থেকে আসলো? আমরা ক্রিয়াকে খেয়াল করি যে ক্রিয়াকে যখন আমরা বিশ্লেষণ করছি তখন এখানে কি পাচ্ছি? এর দুটি অংশ পাচ্ছি। একটি হচ্ছে ক্রিয়া মূল, আরেকটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। খেয়াল করলে দেখা যাবে, যেমন পরে, পরে একটি ভার্ব, এটিকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যাবে। একটি হচ্ছে এখানে পাবো পর, আরেকটি হচ্ছে এ। তাহলে এই যে যে অংশটুকুকে আপনি বিশ্লেষণ করতে পারলেন না, ভাঙতে পারবেন না, সেটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি। আর এটি হচ্ছে ক্রিয়ার সাথে বসেছে, ক্রিয়া প্রকৃতির সাথে যে বিভক্তি বসছে সেটিকে বলা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ফলে ভার্বের মধ্যে দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে ক্রিয়া মূল বা বেসিক, যেটি আমরা বলছি একটা দুতলা, তিনতলা, পাঁচতলা ভবনের যে ভীম এবং কলাম থাকে, অর্থাৎ খুঁটি থাকে, সেই খুঁটি যেটাকে ভেঙে ফেললে বিল্ডিংটি পড়ে যাবে। কিন্তু যেটি কে আমরা আলাদা করে ফেললে বিল্ডিং এর হেরফের হবে না, সেটি হচ্ছে বিভক্তির মতো। ফলে এই যে যখন বলছি যে পরে, এই পরের মূল অংশ হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর যখন আমরা বলছি যে এর সাথে বিভক্তি যুক্ত হচ্ছে, তখন সেটি ক্রিয়া বিভক্তি। আবার নাম প্রকৃতি কি? যেমন আমরা কৃত প্রত্যয় পড়েছিলাম, তদ্ধিত প্রত্যয় পড়েছিলাম। যেমন সাহিত্য যুগী সাহিত্যিক। তারপর আমরা যদি বলি বই যোগ এ, দেখুন বই একটি নাম শব্দ, এটি হচ্ছে কি বোঝাচ্ছে? নাউনকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে এটি সমান সমান হবে কি? বই এ। বই এ খুঁজে দেখো উত্তর পাবে। ফলে এই যে আমরা নাম প্রকৃতি এখানে বলছি, বই, মা, তারপর আরো অনেক কিছু রয়েছে, গাছ, লতা, তারপর ধরুন যে গাছ, লতা, এগুলো সব কিন্তু নামকে বোঝাচ্ছে। যে তাহলে দুটি অংশ পাচ্ছি, সেটি হচ্ছে নাম প্রকৃতি, আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কোথা থেকে আসবে? ক্রিয়া প্রকৃতি আসবে হচ্ছে ক্রিয়া থেকে। ক্রিয়াকে বিশ্লেষণ করলে একটা যে মূল অংশ পাবো, যেমন পর, আর এখানে হচ্ছে এ, আর এখানে কি পাচ্ছি আমরা? পরে। তাহলে পরে এটিকে বিশ্লেষণ করলে আমরা দুটো অংশ পাচ্ছি, একটি হচ্ছে পর, আর একটি অংশ হচ্ছে এ। তাহলে এই যে পর, এটিকে বলা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতির আরেক নাম কি? ক্রিয়া প্রকৃতির আরেক নাম হচ্ছে ধাতু।
ধাতু কিরকম, যেমন পর, তারপর চল, তারপর দেখ, তারপর হচ্ছে কর, এগুলো সবকিছুই কিন্তু ক্রিয়ামূল বা ধাতু। যেমন পর যুগে পড়ে, চল যুগে চলে, চল যুগ অন্ত চলন্ত, দেখ যুগ দেখা, কর যুগ ছিল করছিল, কর যুগ করে, কর যুগ করবি, এরকম অনেক কিছুই হতে পারে। তাহলে মূল যে অংশটা সেটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে ধাতুর উদাহরণ কিন্তু আমরা এরকম পেলাম, যেমন ক্রি, ক্রি একটি ধাতু, তাই না? ক্রি যুগ অক, তাহলে এরকম পাচ্ছি কারক, তাই না? তাহলে এই যে আমরা ক্রিয়া প্রকৃতি আর নাম প্রকৃতি পেলাম, সেটি হচ্ছে শব্দ ও পদের গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয় সেগুলো নাম হচ্ছে উপসর্গ ও প্রত্যয়। সেটি আমরা দেখব যে উপসর্গ আর প্রত্যয় কি। তাহলে নাম প্রকৃতি, যেমন চল, দেখুন চল যুগ অন্ত, তাহলে এটি পরে বসেছে, তাহলে এটি হচ্ছে চলন্ত, চলন্ত এটি কি, তাহলে এটি হচ্ছে এটি হচ্ছে প্রত্যয়, এটি প্রত্যয়। আবার যখন বলছি পরি যোগ চালনা সমান সমান পরিচালনা, তাহলে এটি হচ্ছে এখানে কি বসেছে, এটি উপসর্গ বসেছে, উপসর্গ। তাহলে উপসর্গ কার আগে বসে আর প্রত্যয় পরে বসে, ফলে নতুন শব্দ গঠনের ক্ষেত্রে উপসর্গ এবং প্রত্যয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং প্রত্যয় এবং উপসর্গ আলাদা চ্যাপ্টার রয়েছে, আলাদা পরিচ্ছেদ রয়েছে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যয় এবং উপসর্গ যুগে কিন্তু নতুন নতুন শব্দ গঠন হয়। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে নতুন শব্দ গঠন হয়, যেমন সমাস, সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠন হয়, যেমন পদাশ্রিত নির্দেশক অথবা নির্দেশক, এটাকে নির্দেশকও বলা হয়, পদাশ্রিত নির্দেশক বলা হয়। যেমন কলম, কলম যখন বলছি পৃথিবীর সব কলমকে বোঝাচ্ছি, কিন্তু এসে যখন টি বুঝাচ্ছি তখন কিন্তু কি বুঝাচ্ছে, কলমটি নির্দিষ্ট হচ্ছে, যে নির্দিষ্ট একটি কলমকে বোঝানো হচ্ছে। ফলে এই কলম আর কলমটি এর মধ্যে পার্থক্য করে দিয়েছে এইটি। ফলে নতুন শব্দ গঠনের ক্ষেত্রে বাক্য সংকোচনও আছে, যেমন আকাশে চড়ে যে, আমরা বাক্য সংকোচন করি কি বলি, যে আকাশে চড়ে যে খেচর। তারপর সহজে যা অতিক্রম করা যায় না, দূরতিক্রম্য। তারপর দেখা যাচ্ছে যে বচনের মাধ্যমেও, যেমন শিক্ষক, শিক্ষক শব্দটার সাথে যদি আমরা বৃন্দ বসাই তখন কি হচ্ছে, বহু বচন হচ্ছে, তাই না? শিক্ষক বৃন্দ। ফলে এই যে শব্দ ও পদের গঠনের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেটি আমরা দেখছি। তাহলে উপসর্গ বলছে যেসব শব্দাংশ শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। যেমন হাড় একটি শব্দ, এই হাড় শব্দটির পূর্বে আমরা কি করছি, এখানে আ বসাই, তাহলে কি হচ্ছে, এটি হচ্ছে আহার, আহার মানে ভোজন। তারপর আমরা এখানে আরো বসাবো প্রহার, বসালে কি হবে, সমান সমান প্রহার, প্রহার মানে পিটুনি। তারপর যদি বি বসাই তাহলে কি হচ্ছে, সমান সমান বিহার, বিহার মানে কি, ভ্রমণ, তারপরে ভ্রমণ করা। তারপর পরিহার, যদি বসাই তাহলে এটি হচ্ছে পরিহার, পরিহার মানে কি, বর্জন করা। তাহলে দেখুন হার শব্দের পূর্বে বসেছে স্বরে আ, প্র, তারপর বি, পরি, এগুলো বসে নতুন শব্দ গঠন করছে, এবং নতুন শব্দ যখন গঠন করছে তখন আমরা বলছি যে এখানে উপসর্গের প্রয়োগ ঘটেছে। এবং খেয়াল করতে হবে উপসর্গের কিন্তু নিজস্ব কি নেই, অর্থ নেই, কিন্তু সে অন্যের অর্থ পরিবর্তন করে দিতে পারে। ফলে উপসর্গের বলা হচ্ছে যে অর্থবাচকতা নেই, অর্থবাচকতা মানে হচ্ছে যার নিজের কোনো অর্থ নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, অর্থাৎ অর্থ পাল্টে দেওয়ার ক্ষমতা রয়েছে, তাই এটিকে বলা হচ্ছে উপসর্গ। আর প্রত্যয় কি পাচ্ছি, প্রত্যয় হচ্ছে যেসব শব্দাংশ
পরে বসে, শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে। তাহলে প্রত্যয়ের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে প্রত্যয় আর উপসর্গের মধ্যে পার্থক্য হচ্ছে প্রত্যয় পরে বসে, যেমন চল যোগ অন্ত, তাহলে হচ্ছে চলন্ত। তাহলে এখানে চলন্ত বিশেষণ হচ্ছে কিরকম, বিন। বিন মানে বিশেষণ, যেমন চলন্ত গাড়ি, চলন্ত গাড়ি, তাহলে এটি হচ্ছে বিশেষ্য বা নাউন। তাহলে এটিকে, গাড়িকে বিশেষায়িত করেছে চলন্ত শব্দ। তাহলে প্রত্যয় কোথায় বসছে, পরে বসছে। যেমন সাহিত্য যুগ ইক, তাই তো, সাহিত্য যুগ ইক, এটি হচ্ছে কৃত প্রত্যয়, দেখুন, কারণ ক্রিয়া মূল, এটিকে ভাঙতে পারবেন না। তারপরে এটিকে বলা হচ্ছে সাহিত্যিক, সাহিত্যিক, ফলে এখানে হচ্ছে নাউন, নাম শব্দ, তাই না? তাহলে নাম শব্দের পরে আবার বসছে, তার মানে প্রত্যয় কোথায় বসবে, পরে বসবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। প্রত্যয় উপসর্গ দিয়ে যে নতুন শব্দ গঠিত হয় সেটিকে বলা হচ্ছে সাধিত পদ। এটিকে কি বলা হচ্ছে, সাধিত পদ। সাধিত মানে কি, নতুন করে গঠিত। তাহলে এটিও হচ্ছে সাধিত পদ। আর যেহেতু কৃত প্রত্যয় সাধিত পদ, এটির আরেকটা নাম হচ্ছে কৃদন্ত পদ। অর্থাৎ কৃত প্রত্যয় যুগে যে পদটা গঠিত হয়েছে তার নাম হচ্ছে কৃদন্ত পদ। তাহলে সাধিত পদ মানে কি, এটিকে আমরা বলতে পারি যৌগিক। দেখা যাচ্ছে যে সবকিছুই কিন্তু, যত শব্দ রয়েছে সেগুলোই কিন্তু সাধিত শব্দ। সাধিত শব্দ মানেই হচ্ছে কোনো না কোনো ভাবে সে গঠিত হয়েছে। আরেক ধরনের শব্দ রয়েছে মৌলিক শব্দ। মৌলিক শব্দ হচ্ছে যেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না, মৌলিক শব্দ খুব কম। যেমন গোলাপ, গোলাপ, নাক, তারপর লাল, তিল, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। দেখুন, এগুলোকে আপনি বিশ্লেষণ করতে পারবেন না, কিন্তু এই যে চলন্ত, বিশ্লেষণ করা যাবে। তারপর সন্ধি যুগে নতুন শব্দ গঠন হয়, যেমন নর যুগ অধম, নর যুগ অধম, তাহলে নরাধম, এটাও কিন্তু নতুন একটা শব্দ, যেটিকে বলা হচ্ছে সাধিত পদ। অর্থাৎ সাধিত মানে কোনো না কোনো ভাবে সে গঠন হয়েছে, সেটা হতে পারে সন্ধি যুগে, সমাস যুগে, তারপর পদাশ্রিত নির্দেশক যুগে, বচন যুগে, যে কোনো ভাবে সে গঠিত হয়। এবং সবগুলো শব্দই কিন্তু, আমরা যেগুলো শব্দ দৈনন্দিন জীবনে ব্যবহার করি বা অভিধানে যত শব্দ রয়েছে তার প্রায় সব শব্দই কিন্তু সাধিত শব্দ। ফলে শব্দ ও পদের গঠনের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর কাজ করে, উপসর্গ কাজ করে, প্রত্যয় কাজ করে, সমাস কাজ করে, পদাশ্রিত নির্দেশক কাজ করে, বচন কাজ করে, এরকম অনেক বিষয় কাজ করে, বাক্য সংকোচন কাজ করে, এরকম অনেক বিষয় রয়েছে। ফলে শব্দ ও পদের গঠনের ক্ষেত্রে আমরা এই অংশটুকু খেয়াল করলাম। এরপর আমরা কি দেখব, যে সমাস যুগে, যেমন সমাস যুগে কিরকম, সমাস যুগে নতুন শব্দ গঠিত হয়। এগুলো প্রত্যেকটাই কিন্তু আবার যে আলাদা আলাদা পরিচ্ছেদে আলোচনা করা আছে। যেমন মহান যে রাজা, মহান যে রাজা, তাহলে মহান যে রাজা, এই ব্যাস বাক্য ছোট হয়ে, অর্থাৎ একটা ছোট হয়ে, একটা সংক্ষিপ্ত হয়ে একটা পদ গঠন করলো। এই পদটা হচ্ছে মহারাজ। আবার ধরুন সিংহ, সিংহ চিহ্নিত আসন, এটি হচ্ছে সিংহাসন, সিংহাসন। এখানে আবার সন্ধি হয়েছে কিরকম, দেখুন, সিংহাসন, এখানে আকার রয়েছে, কিভাবে আসলো, সিংহ এর সাথে রয়েছে স্বরে অ, আর আসন শব্দের এটা মধ্যপদ লুপি কর্মধারয়, তাহলে এই পদটা বাতিল হয়ে গেল। তাহলে বাতিল হয়ে গেলে এখানে থাকলো সিংহ আর এখানে থাকলো আসন। এই স্বরে অ আর এই স্বরে আ মিলে কি হয়, যে সন্ধির যে সূত্র সেটি স্বরে আ হয়। এবং স্বরে আকার হিসেবে কার সাথে ব্যবহার হয়, প্রথম শব্দের শুরু যে শেষ ধ্বনি এর সাথে ব্যবহার। প্রথম শব্দ কি, হ, সিংহ, সিংহ এর শেষ ধ্বনি কি, হ, হ এর সাথে, এই কারণে এখানে আটা ব্যবহার হয়েছে। ফলে সমাস যুগেও কিন্তু নতুন শব্দ গঠন হয়। যেরকম ঠক ঠক, এখানে শব্দ দ্বিত্ব আছে, যেমন হাট বাজার, দ্বন্দ্ব সমাস, হাট বাজার সমার্থে, তাই না, হাট বাজার, দেখুন হাইফেন, তাহলে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। আবার আরেক ধরনের আছে শব্দ দ্বিত্ব, শব্দ দ্বিত্ব,
এটি কিরকম? এটির আরেকটা নাম রয়েছে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ আমরা শব্দদ্বিত্ব যুগে নতুন শব্দ গঠন করি। কিরকম? একটা শব্দ যদি দুইবার ব্যবহার হয়, এটা হচ্ছে দ্বিরুক্ত। দ্বিরুক্ত মানে দুইবার বলা হয়েছে, দুইবার বলা হয়েছে এমন, সেটি হচ্ছে দ্বিরুক্ত শব্দ। তাহলে শব্দদ্বিত্ব কিরকম? যেমন অঙ্ক টঙ্ক, ঠক ঠক, তারপর অঙ্ক টঙ্ক মিলে অঙ্ক টঙ্ক। আমরা অনেক সময় বলি অঙ্ক টঙ্ক কিছু করেছো, অঙ্ক টঙ্ক কিছু, শিক্ষার্থীদের প্রশ্ন করি করেছো। তাহলে এই যে অঙ্ক টঙ্ক দ্বিরুক্ত শব্দ গঠনের ক্ষেত্রে একই শব্দ, এটা আলাদা একটা চ্যাপ্টার রয়েছে শব্দদ্বিত্ব। একই শব্দ দুইবার ব্যবহার হতে পারে, আবার কিছুটা পরিবর্তনও হতে পারে। প্রথমে আমরা দেখব যে একই শব্দ, যেমন আজ আমার জ্বর জ্বর বোধ হচ্ছে। দেখুন এটির অর্থ সামান্যতা অর্থে, সামান্যতা। এবং একটা প্রশ্ন, আরেকটা এখানে বাক্য লিখব, আজ আমার জ্বর এসেছে। তাহলে এই যে আজ আমার জ্বর এসেছে, আজ আমার জ্বর জ্বর এসেছে, এর মধ্যে পার্থক্য কি? এটা কিন্তু কনফার্ম, কনফার্ম জ্বর। আর এটি কিন্তু কনফার্ম না, যে জ্বরের মতো ভাব, একটু গাটা গরম, সেটি হচ্ছে জ্বর জ্বর। তাহলে দ্বিরুক্ত শব্দ মানে হচ্ছে, বা শব্দদ্বিত্ব হচ্ছে, একই শব্দ দুইবার ব্যবহার হবে এবং দুইবার ব্যবহার হলে তার অর্থের মধ্যে কিন্তু তারতম্য ঘটবে। আরেকটি উদাহরণ দিব, যেমন ভালো 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 আম নিয়ে আসো। এই যে ভালো আম,